আচ্ছা, আমাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, সেটা আমরা শেষ করছিলাম। আমাদের নতুন টপিক শুরু হচ্ছে আজকে। আমরা যে আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন পড়ে আসছিলাম। এই আ আর সন্নিবেশ বন্ধন তো বলছি যে অন কাইন্ড অফ সমযোজী বন্ধন। তো এই আয়নিক আ কোন একটা আয়নিক যৌগ যেটা আয়নিক বন্ধনে আ যুক্ত আছে পরমাণুগুলা, এরকম যৌগ তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য কখনো, কখনো চলে আসতে পারে। মানে সে আয়নিক যৌগ হওয়া সত্ত্বেও কিছুটা সমযোজী বৈশিষ্ট্য দেখাইতে পারে। যেমন সমযোজী বৈশিষ্ট্য বলতে আমরা কি পড়ে আসছিলাম 9-10 এ যে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হবে, তার পানিতে তার দ্রবণীয়তা হ্রাস পাবে। একই সাথে তার বিদ্যুৎ পরিবাহিতা কমে যাবে। এরকম হইতে পারে যে সে আয়নিক যৌগ যদিও আয়নিক বন্ধনে আবদ্ধ হওয়া সত্ত্বেও তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য আসছে। আবার এরকমও হইতে পারে যে সমযোজী যৌগ সে সমযোজী বন্ধনে পরমাণুগুলো আবদ্ধ কিন্তু তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য আসছে। তার মানে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নরমালের তুলনায় একটু বেশি হইছে। তারপর তার পানিতে দ্রবণীয়তা বেড়ে গেছে এবং একই সাথে তার বিদ্যুৎ পরিবাহিতা বেড়ে গেছে। এরকম হইতে পারে। তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা পড়তেছি। তো ফার্স্টে আমরা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য সেটা দেখব বা আর এরপরে দেখব ওইটাকে আরেকটা নাম হচ্ছে পোলারিটি। আর আরেকটা দেখব হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য যাকে আমরা বলব পোলারাইজেশন বা পোলার আয়ন। ওকে? তাহলে ফার্স্টে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য দিয়ে শুরু করতেছি। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। মানে হচ্ছে এই যৌগটা যদিও সে সমযোজী যৌগ, সে সমযোজী বন্ধনে পরমাণুগুলো আবদ্ধ, কিন্তু সে আ আয়নিক বৈশিষ্ট্য দেখাচ্ছে কিছুটা। তাইলে এইরকম বৈশিষ্ট্যটাকে আমরা পোলারিটি বলব। এটা অবশ্য আমরা আগেই একটু পড়ে আসছি ওই যে তড়িৎ ঋণাত্মকতার সময় যে আমরা জানি যে হাইড্রোজেন যেমন সমযোজী বন্ধন যদি বলি যে ২ টা হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বিশুদ্ধ সমযোজী বন্ধন তৈরি করতে পারে যেখানে তাদের কোনো আ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই। এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য প্রায় ০। আমি এই ইলেকট্রোনেগেটিভিটি ইএন দিয়ে দেখাচ্ছি। ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ডেল্টা দিয়ে বোঝাচ্ছি পার্থক্য। এই, এই ২ পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 0। তো এই ক্ষেত্রে এরা বিশুদ্ধ সমযোজী। আ যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হ্যাঁ, বিশুদ্ধ সমযোজী হবে। মানে এর মধ্যে কোন প্রকার আয়নিক বৈশিষ্ট্য নাই। পুরাপুরি সমযোজী বৈশিষ্ট্য। সমযোজী বৈশিষ্ট্য বলতে আমরা বুঝাচ্ছি এখানে ইলেকট্রনগুলা সমানভাবে শেয়ার হইছে। ওকে? তার মানে এই ২ টা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন মেঘটা সুষমভাবে বিস্তার লাভ করছে। এরকম হয়ে আছে। আচ্ছা। তারপর যদি আমরা এরকম যৌগে চলে যাই যে ধর CH4 CH4 এই ক্ষেত্রে আমাদের ২ টা এই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এই ক্ষেত্রে আ মোটামুটি এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা এখানে ০.৫ এর বেশি ০.৫ থেকে আচ্ছা এটাকে এভাবে লিখলাম। ০.৫ থেকে ১.৭ এর মধ্যে। আচ্ছা সরি না ০.৫ এর কম আরকি। এটা হচ্ছে ০.৫ এর কম। ০.৫ এর কম। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ২.৫ আর হাইড্রোজেনের হচ্ছে ২.২ ওকে? তো যখন ০.৫ এর নিচে তখন এগুলা হবে আচ্ছা এটাকে আমি আরেকবার লিখে দেই। এগুলা হচ্ছে বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ সমযোজী। আর এটা হচ্ছে অপোলার সমযোজী। মানে সে বিশুদ্ধ সমযোজী না, বাট পোলারও হয় নাই। এখনো সে সমযোজী বৈশিষ্ট্যটাই তার মধ্যে বেশি আছে। অপোলার সমযোজী। মানে তার মধ্যে আয়নিক বৈশিষ্ট্য এখনো আসে নাই। তো এখন যদি এই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা আরেকটু বেশি হয়ে যায়, যেমন যদি আমরা HCl বলি। এটা হচ্ছে পোলার সমযোজী। পোলার সমযোজী। এখানে কি অবস্থা হবে? এই ২ টা পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ডেল্টা EN ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা হচ্ছে ০.৫ এর থেকে ১.৭ এর মাঝে এর মধ্যে। ওকে? তো এই ক্ষেত্রে আ সেটা হচ্ছে
আ এই হাইড্রোজেনের হচ্ছে 2.1 আর ক্লোরিনের 3.5, তো এই ক্ষেত্রে 1.4 আসবে তরিচীনতার ডিফারেন্সটা। আমি আ যেকোনো একটা দিয়ে উদাহরণ দিচ্ছি। মানে যদি কোনো সমযোজী বন্ধনে ২ টা পরমাণুর মধ্যে তরিচীনতার পার্থক্যটা 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, সেই ক্ষেত্রে সে পোলার সমযোজী হবে। মানে এইখানে ওই বন্ধনে শেয়ার করা ইলেকট্রন জোড়াটা ২ পরমাণু সমানভাবে শেয়ার করবে না। একজনের দিকে একটু বেশি সরে যাবে। সেটা হচ্ছে এখানে Cl এর দিকে বেশি সরে থাকবে। তো Cl টা আংশিক নেগেটিভ হবে, এটা আংশিক পজিটিভ হবে। এটা আমরা জানি। তার মানে এখন সে কিছুটা আয়নিক বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এই ২ টা পোল সৃষ্টি হচ্ছে। আয়নিক যৌগের মধ্যে যেমন ক্যাটায়ন আর অ্যানায়ন থাকতো, এবং সেই ক্ষেত্রে ওই ২ টা নিউক্লিয়াসের মাঝামাঝি ইলেকট্রন সমযোজী বন্ধনে যেমন সমানভাবে শেয়ার করার কথা, এখানে সরাসরি সমানভাবে শেয়ার হচ্ছে না। একটু কম বেশি হচ্ছে। তো তার পোলারিটি চলে আসছে। তার পানিতে দ্রবণীয়তাটা বেড়ে যাবে। এবং একই সাথে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু চেঞ্জ হবে। অন্য নরমাল বিশুদ্ধ সমযোজীর তুলনায়। যেমন এই CH4 হাইড্রোজেন এরা গ্যাস অবস্থায় আছে। এরা কক্ষ তাপমাত্রায় তরল হিসেবেও থাকতে পারে। ওকে? তাইলে তার মানে আমরা যেটা দেখতেছি যে আস্তে, আস্তে এই সমযোজী আ অণুগুলার আমি একটা আয়নিক বৈশিষ্ট্য আনার চেষ্টা করতেছি। তার মানে এখানে আয়নিক বৈশিষ্ট্য চলে আসতেছে। তার মানে আয়নিক বৈশিষ্ট্য কখন আসবে সমযোজী যৌগের? যদি তাদের মধ্যে তড়িৎচেনাতার পার্থক্যটা মোটামুটি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়। আর যদি 1.7 এর বেশি হয়ে যায়, তাইলে সেক্ষেত্রে তার আয়নিক বৈশিষ্ট্য অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। যেমন ওটাও পোলার সমযোজীই বলব। যেমন HF এটা যদি বলি, এইখানে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য হচ্ছে প্রায় 1.9। I mean হাইড্রোজেনের 2.1 আর ফ্লোরিনের হচ্ছে 4। তাইলে প্রায় 1.9 এর আ সমান। ওকে? তাইলে এই ক্ষেত্রে এটাও আংশিক পজিটিভ আর নেগেটিভ হবে। এটাও পোলার সমযোজী, বাট এটার আয়নিক বৈশিষ্ট্য অনেক বেশি হবে। মানে যত বেশি তড়িৎচেনাতার পার্থক্য হবে একটা সমযোজী যৌগের মধ্যে, সেই সমযোজী বন্ধনটা আয়নিক বন্ধনের দিকে শিফট করতে থাকবে। মানে আয়নিক চরিত্রের দিকে শিফট করতে থাকবে। তো এর সমযোজী আয়নিক বৈশিষ্ট্য প্রায় এর আয়নিক বৈশিষ্ট্য প্রায় 50%। কিভাবে এটা হিসাব করতে হয়? আমরা ওই যে ইয়াতে পড়ছিলাম। ওই তড়িৎ-ঋণাত্মকতা পড়ানোর সময়ই মেবি আমি এগুলা নিয়ে একটু বলছিলাম। ওকে? তো এই ব্যাপারটাকে আমরা পোলারিটি বলতেছি। ওকে? এই যে যদি এরকম হয় তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হওয়ার কারণে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়া যেকোনো একটা পরমাণুর দিকে বেশি সরে যায়, তখন ওই বন্ধনের আবদ্ধ পরমাণু ২ টা আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। তখন ওই অণুটাকে আমরা পোলার অণু বলি। আর এই বৈশিষ্ট্যটাকে আমরা বলতেছি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বা পোলারিটি। এবং এইটা আসার ফলে একটা সমযোজী যৌগের মধ্যে আয়নিক যৌগের যে বৈশিষ্ট্যগুলা সেগুলা প্রাধান্য পাবে। ওকে? আশা করি এইটুক নিয়ে কারো কোনো প্রবলেম নাই। কারণ এগুলো আমরা আগেও জেনে আসছি। তো আমাদের জন্য এখন যে নতুন সেটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আমি সেটা শুরু করতে যাচ্ছি। আর যদি আয়নিক বৈশিষ্ট্যটা ওই তড়িৎ-ঋণাত্মতার পার্থক্যটা 1.9 এর বেশি হয়ে যায়, তখন সেটা আর সমযোজী বন্ধন থাকবে না। সেটা আয়নিক বন্ধনে রূপান্তর হয়ে যাবে। ওকে? আচ্ছা, তাইলে এবার আমাদের পরের টপিকটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এবং এই ব্যাপারটাকে আমরা বলতেছি পোলারাইজেশন। পোলারাইজেশন বা কখনো, কখনো পোলারায়নও বলে। ওকে? আচ্ছা, তো এখন আ এইটা কি ব্যাপার? আগে একটু মনে করে আসি যে আয়নিক যৌগটা কি ছিল? আয়নিক যৌগ হওয়ার জন্য আ একটা পরমাণু যেমন NaCl এর কথা যদি বলি। Na+Cl- সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে একটা ক্যাটায়ন উৎপন্ন করত। তো এটা ধর পজিটিভ চার্জ, আর এটা পুরাটা আরকি পজিটিভ, এটা নিউক্লিয়াস আরকি। আর বাইরে তার পজিটিভ চার্জ, এভাবে দেখাচ্ছি। ক্যাটায়নের আকার সবসময় ছোট হয় অ্যানায়নের তুলনায়। এটা সোডিয়াম। আর এটা ধর Cl- আয়ন, যার মাঝখানে নিউক্লিয়াস আছে, বাইরে ইলেকট্রন। এবং এখানে ইলেকট্রনগুলা কিন্তু মেঘ আকারে থাকে। আমি ভিডিও দেখাবো একটু পরে। এর বাইরে যত ইলেকট্রন আছে সবগুলা মেঘ আকারেই ঘুরতেছে এরকম। তো এখন যেটা হবে,
এরা দুইটা এরকম একটা গ্যাপ মেইনটেইন করে, তারা কিন্তু সরাসরি একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটাল এখানে মিশতেছে না। আয়নিক বন্ধনের সময় একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ একটা দূরত্ব বজায় রেখে তারা পাশাপাশি যে বলটা দিয়ে আবদ্ধ থাকে সেটার নাম হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটা আমরা এখন স্থির তড়িতে পড়তেছি, কুলম্বের সূত্র যেটা। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে যেটা হয়, এই পজিটিভ চার্জ বা এইটা নিউক্লিয়াসটা ওটার ইলেকট্রন গুলাকে টানে এইদিকে, আবার নিউক্লিয়াসকে বিকর্ষণ করে। পজিটিভ নিউক্লিয়াসটা ভিতরের পজিটিভ নিউক্লিয়াসকে বিকর্ষণ করতেছে, আবার এটার যে পজিটিভ চার্জ বা এইটার সেন্টারের যে নিউক্লিয়াসে প্রোটন যেহেতু এখানে বেশি আছে, এই প্রোটনগুলা এইটার ইলেকট্রনগুলাকে টানবে, অতিরিক্ত প্রোটন যেহেতু এখানে আছে। ওকে, এই বাইরের ইলেকট্রনগুলাকে টানবে। তার মানে এই ক্যাটায়নের চার্জ, পজিটিভ চার্জটা সবসময় অ্যানায়নের বাইরের ইলেকট্রন মেঘটাকে তার নিজের দিকে টানতে থাকে। ওকে, ওই নর্মাল পজিটিভ যেহেতু নেগেটিভকে টানবে, এরকম একটা ব্যাপার। তো যদি কখনো এরকম হয়, আমরা এটা NaCl এর উদাহরণ দিছিলাম, আমি NaCl না দিয়ে যে কোনো একটা আয়নিক যৌগের জন্য বলতেছি, যদি কখনো এরকম হয় যে এই টান বলটা, এইখানকার পজিটিভ চার্জটা যে এই বাইরের ইলেকট্রনগুলোকে টানতেছে, এই টান বলটা এতটাই বেশি হয়ে গেল যে এই ইলেকট্রনগুলা সুষমভাবে যেটা এই নেগেটিভ চার্জের পাশে ঘুরতেছিল সেটা একটু বিকৃত হয়ে এই দিকে শিফট করে গেল, মানে এই রকম অবস্থা দাঁড়ালো। এবার ইলেকট্রনটা ঘোরার সময়, এই দিক দিয়ে যাওয়ার সময় এর দিকে একটু টান খেয়ে বাঁকা হয়ে ঘুরতেছে, এরকম যদি অবস্থা হয়। এই সবাই কি বুঝতেছিস? নেগেটিভ চার্জের বাইরে যে ইলেকট্রনগুলা ছিল সেগুলা এই পজিটিভ ক্যাটায়নের আকর্ষণে কিছুটা বাঁকা হয়ে মুভ করা শুরু করলো, একটু বিকৃত হয়ে গেল। তখন এই ঘটনাটাকে আমরা বলবো যে অ্যানায়নের বিকৃতি ঘটছে এখানে, বা পোলারাইজেশন ঘটছে। এই যে এভাবে যে ইলেকট্রন মেঘটা ক্যাটায়নের দিকে সরে আসলো, এই ঘটনাটাকে আমরা বলবো পোলারাইজেশন। ওকে, এবং এর ফলে এই যৌগটা সমযোজী বৈশিষ্ট্য পাবে। কি জন্য সমযোজী বৈশিষ্ট্য পাবে? সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি ছিল? দুইটা পরমাণু, যে দুইটা পরমাণু পরস্পরের সাথে আহ ইয়াতে আবদ্ধ হবে, মানে বন্ধনে আবদ্ধ হবে, তাদের মাঝখানে ইলেকট্রন মেঘটা থাকবে, মানে ইলেকট্রন মেঘটা নিউক্লিয়াসের মাঝামাঝি স্থানে থাকবে। এখানে ব্যাপারটা তাই দাঁড়াইছে, দুই নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন চলে আসছে। তো এখন সে যদিও আয়নিক যৌগ, তার মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য চলে আসবে। এই ব্যাপারটাকে আমরা বলতেছি আহ আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বা পোলারাইজেশন। আমি এই ব্যাপারটাকে ভিডিওতে দেখাবো পরে, তো আগে একটু আহ ইয়া করি, ওই সংজ্ঞাটা লিখে দিই। আয়নিক যৌগে দুটি বিপরীত চার্জযুক্ত আয়ন পরস্পরের নিকটে আসলে, পরস্পরের নিকটে আসলে ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ক্যাটায়নের ধনাত্মক চার্জ অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন মেঘকে, অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। ফলে এই সুষম সুষম ইলেকট্রন মেঘ কিছুটা বিকৃত হয়ে দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে, দুই নিউক্লিয়াসের
দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে পরিব্যাপ্ত হয়, মানে ছড়ায় পড়ে আর কি, পরিব্যাপ্ত হয়, একে পোলারাইজেশন বলে বা পোলারায়ন বলে, পোলারায়ন বলে। আর এর ফলে ওই সমযোজী আয়নিক যৌগটা কিছুটা সমযোজী বৈশিষ্ট্য পায়। আবার বলতেছি, আয়নিক যৌগে দুইটি বিপরীত চার্জযুক্ত আয়ন পরস্পরের নিকটে আসলে ক্যাটায়নের ধনাত্মক চার্জ, মানে ওই টোটাল পজিটিভ চার্জটা আর কি, অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে। অবশ্য একই সময় এটাও বিদ্যমান আছে যে এইটার নিউক্লিয়াস আবার ওইটার নিউক্লিয়াসকে বিকর্ষণ করতেছে, যেটা আমি উল্লেখ করি নাই, মানে মুখে বলছি, লিখে সংজ্ঞায় দিই নেই। ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে, ফলে যেটা সুষমভাবে ইলেকট্রন মেঘটা ঘুরতেছিল এর চারপাশে, সেটা কিছুটা বিকৃত হয়ে দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে পরিব্যাপ্ত হয়। তো এই ঘটনাটাকে আমরা পোলারাইজেশন বলতেছি বা পোলারায়ন বলতেছি। এখন এই ব্যাপারটা কোন যৌগের মধ্যে কত বেশি ঘটবে, কোন যৌগটা কত বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখাবে, আগেরটাই যেমন আমরা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দিয়ে বলতে পারতেছিলাম, এইবার কোন মেথডে বলবো সেটার জন্য একজন বিজ্ঞানী একটা রুল দিছে। তো বিজ্ঞানীর নাম হচ্ছে ফাজান। তো আমাদের সেই ফাজানের রুল এখন পড়া লাগবে। ওকে, এটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে, আমি মুছলাম। এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই মারিয়া, বুঝতেছিস? ওকে, আবির বুঝছিস? আচ্ছা, গরম হতে থাক, সমস্যা নেই। তো এবার হচ্ছে ফাজানের নীতি। আমরা কিভাবে মানে বুঝবো যে কোন যৌগের ক্ষেত্রে এই বিকৃতিটা কত বেশি ঘটবে, মানে কোন সমযোজী বৈশিষ্ট্যটা, কোন আয়নিক যৌগটা কত বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখাবে, সেটার জন্য আমাদের একটা রুল আছে, যেই রুলটা দিয়ে আমরা জাজ করতে পারবো যে কোন যৌগের ক্ষেত্রে এই পোলারাইজেশনটা বেশি ঘটবে, সে বেশি আহ আয়নিক সমযোজী বৈশিষ্ট্য দেখাবে। তো এটার জন্য এক নাম্বার হচ্ছে, আমি জিনিসটা লিখে শেষ করি, তারপরে একটা একটা করে উদাহরণ দিয়ে বুঝাবো। ক্যাটায়নের ক্যাটায়ন যত ক্যাটায়নের আকার যত ছোট হয় এবং অ্যানায়নের আকার যত বড় হয়, অ্যানায়নের আকার যত বড় হয়, এটা 2 নাম্বার হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হয় বা চার্জের পরিমাণ যত বেশি হয়, চার্জের পরিমাণ যত বেশি হয়, 3 নাম্বার হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটালের উপস্থিতি থাকলে, এই যে তিনটা আমি লিখলাম, তিনটা একসাথে মানতে হবে এরকম কোনো কথা নাই। উপস্থিত থাকলে এই তিনটার পরে লিখতেছি যে পোলারাইজেশন তত বেশি হবে, পোলারাইজেশন বা পোলারায়ন পোলারায়ন তত বেশি হয়। অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্যের কোনো একটা দিয়ে আমরা জাজ করতে পারবো যে কোনটার মধ্যে পোলারাইজেশন বেশি হচ্ছে, মানে এই বিকৃতি ঘটে যাওয়ার ব্যাপারটা বেশি ঘটতেছে, মানে কোন সমযোজী যৌগটা কত বেশি আয়নিক, সরি, কোন আয়নিক যৌগটা কত বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখাচ্ছে।
ক্যাটায়নের ক্যাটায়নের আকার যত বড় হয়, যত ছোট হয়, অ্যানায়নের আকার যত বড় হয়। এটা একটা ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয়, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটালের উপস্থিতি থাকলে। ওকে, আমি ব্যাপারগুলো ক্লিয়ার করতেছি, উদাহরণ দিয়ে আস্তে আস্তে বুঝাচ্ছি। তো আমরা উদাহরণে চলে আসি, তাহলে আস্তে আস্তে বুঝে যাব। এই ব্যাপারটা আমরা কি দেখতে যাচ্ছি? আমরা দেখতে যাচ্ছি আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, মানে একটা যৌগ আয়নিক, আয়নিক যৌগের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত, যে তার উচ্চ গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক হওয়া উচিত, তারপর তার গলনাঙ্ক ওই কি বলে পানিতে দ্রবণীয়তা বেশি হওয়া উচিত, তারপর তার আহ, বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি হওয়া উচিত, সেই বৈশিষ্ট্যগুলা তার কমে যাবে, মানে সে কিছুটা সমযোজী আচরণ শুরু করবে। আচ্ছা, তাহলে আমি এগুলোর উদাহরণে আসতেছি, ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এটা থেকে কোশ্চেন অনেক বেশি আসে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় তো আসে, আবার ভর্তি পরীক্ষায় আসে। তাইলে প্রথমে আমরা এই ফাজানের নীতির প্রয়োগ দেখতেছি, যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ধর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা নিয়ে একটু দেখি। আমরা এখন এই ফাজানের নীতির প্রয়োগটা দেখতেছি। ধর আমাদের তিনটা যৌগ NaCl, MgCl2, মানে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তিনটাই আমরা জানি আয়নিক যৌগ। ওকে, তো এখন আমাদের সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক মেল্টিং পয়েন্ট MP, এটা হচ্ছে 801°C, আমরা জানি। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের হচ্ছে 714°C, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের 140°C। দেখ, হুট করে বুঝাই যাচ্ছে যে এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথাই দেখি, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কমে গেছে। তার মানে এইটা বুঝতে পারতেছি আমরা যে এই তিনটার মধ্যে সবার সমান আয়নিক বৈশিষ্ট্য নাই। সবাই আমার কথা বুঝতে পারতেছিস কিনা? না বুঝলে বলিস। এই আবির, এখনো মাথা গরম? আচ্ছা, তো এই তিনটা যৌগের মধ্যে বুঝাই যাচ্ছে যে তিনটা যৌগের সমান রকম আয়নিক বৈশিষ্ট্য নাই, এদের আয়নিক বৈশিষ্ট্য আস্তে আস্তে হ্রাস পাইছে। ওকে, তো এখানে কি কাহিনীটা ঘটছে দেখি ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায় কিনা। যে আমাকে যদি এগুলা না বলে দিয়ে বলতো এই তিনটা যৌগের মধ্যে কোনটা বেশি আয়নিক বৈশিষ্ট্য দেখাবে বা কোনটা বেশি সমযোজী বৈশিষ্ট্য দেখাবে, সেইটা আমরা ব্যাখ্যা করতে পারি কিনা। তো আমাদের ফাজানের নীতি। আচ্ছা, আরেকটা ব্যাপার, ফাজান বলতে গেলে মানে আর কি, প্রথম এই ফাজান আর বাজান এই দুইটা শব্দ অ্যাকচুয়ালি একরকম লাগে পুরোপুরি। ওকে, তো শব্দটা কিন্তু ফাজান, ওই আউফবাওয়ের মতো, আউল ফাউল যেটা মনে হয় এরকম। আচ্ছা, এবার এই AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, এই তিনটা যৌগের মধ্যে কোনটার বেশি আয়নিক বৈশিষ্ট্য হবে বা কোনটার বেশি সমযোজী বৈশিষ্ট্য হবে, এটা যদি আমাকে বের করতে দেয়, আমরা ওই ফাজানের রুলটা অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কমন যে আয়ন সেটা বাদ দিয়ে দিব। এই তিনটার মধ্যেই ক্লোরাইড Cl- তিনটার মধ্যেই আছে, তো Cl নিয়ে আমরা তুলনা করতে পারবো না। ফাজানের নীতির মধ্যে তিনটা পয়েন্ট ছিল, ক্যাটায়নের আকার যত বড় হয়, সরি, ক্যাটায়নের আকার যত ছোট হয়, অ্যানায়নের আকার যত বড় হয়। তো অ্যানায়ন নিয়ে যা যা কথাবার্তা ছিল, ওই অ্যানায়নগুলো নিয়ে এখন চিন্তাই করব না, কারণ আমাদের এই তিনটা নিয়ে যখন আমরা কথা বলতে যাব, আমরা আগে এই তিনটা অ্যানায়ন পার্টকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এখন আমাদের সাথে আছে শুধু Na+, Mg2+, আর হচ্ছে Al3+। তার মানে এই তিনটা যৌগের মধ্যে যে ক্যাটায়ন আছে, ফাজানের নীতির মধ্যে ক্যাটায়ন নিয়ে যেসব কথা বলা আছে সেগুলোর সাথে একটু মিলাই দেখার চেষ্টা করি। ও ক্যাটায়ন নিয়ে একটা পয়েন্ট বলছে, ক্যাটায়নের আকার যত ছোট হবে। তো এখন এই ক্ষেত্রে আমাদের যদি সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের দিকে যাই, তাইলে Na, Mg, Al এরা কিন্তু একই পর্যায়ে ছিল, একই পর্যায়ে ছিল এবং বাম থেকে ডানের দিকে ছিল, তার মানে আস্তে আস্তে আকার ছোট হচ্ছে। তাইলে এই দিক থেকে যদি চিন্তা করি, এই তিনটা আহ, পরমাণুর মধ্যে, মানে এই তিনটা আয়নের মধ্যে অ্যালুমিনিয়ামের আকার, অ্যালুমিনিয়াম 3+ এর আকার সবচেয়ে ছোট হবে। এই একটা পয়েন্ট দিয়ে এই ক্ষেত্রে কিন্তু এই যৌগটার পোলারাইজেশন বেশি হচ্ছে। আবার যদি
চার্জ দিয়ে চিন্তা করি, ওখানে লেখা ছিল ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি হয়। তাহলে এখানে 3টা ক্যাটায়ন আছে আমার কাছে, চার্জের পরিমাণ সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম 3+এ। তাইলে ফাজানের নীতির মধ্যে ক্যাটায়ন নিয়ে যে কথাগুলো ছিল, এর মধ্যে 2টা আমার এটার পক্ষে চলে গেছে। যে একই সাথে 3টা ক্যাটায়নের মধ্যে এটার আকার সবচেয়ে ছোট, আবার একই সাথে এর এই 3টার মধ্যে এটার মধ্যে চার্জ সবচেয়ে বেশি। তার মানে এই 3টার মধ্যেই এই যে Na+, এটা ধরেন A+, আর এটা হচ্ছে Cl-, ওকে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, একটু আকার ছোট, Cl- সেম আকৃতির আছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আমি আর একটু ছোট করে দিলাম, Cl- সেম আকৃতির আছে। এই 3টার মধ্যে দেখা যাবে যে ওই যে আকৃতি যে বিকৃতি হয়ে যাওয়াটা, এটার মধ্যে ওরকম আহামরি কোনো বিকৃতি ঘটবে না। মানে এটার আয়নিক বৈশিষ্ট্য অনেক বেশি, এটার মধ্যে অনেক কিছুটা বিকৃতি হবে, এটার মধ্যে সবচেয়ে বেশি বিকৃত হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আবার বলতেছি, আমরা অ্যাকচুয়ালি কি নিয়ে কথা বলতেছি? আমরা বলতে চাচ্ছি যে তারা সবাই আয়নিক বন্ধনে আবদ্ধ, এটা আমরা জানি। কিন্তু তাদের সবার আয়নিক বৈশিষ্ট্যটা সেম না, সবার গলনাঙ্ক উচ্চ হয় নাই। তাদের এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুবই কম। তো তার মানে বোঝা যাচ্ছে ওর মধ্যে আয়নিক বৈশিষ্ট্যটা অত চরমভাবে নাই, তার মধ্যে কিছুটা সমযোজী বৈশিষ্ট্য চলে আসছে। কেন বেশি সেটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা ফাজানের রুল দিয়ে ব্যাখ্যা করলাম। এই 3টা যৌগের মধ্যেই এই যে 3টা অ্যানায়ন সেম, বাট ক্যাটায়নের আকার আস্তে আস্তে ক্ষুদ্র হয়েছে, অ্যালুমিনিয়ামের দিকে আকার সবচেয়ে ক্ষুদ্র। আবার একই সাথে অ্যালুমিনিয়ামের মধ্যে চার্জ বেশি, অ্যালুমিনিয়ামের মধ্যে 3টা পজিটিভ চার্জ, এখানে একটা 2টা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ। তাইলে এই ক্ষেত্রে অ্যানায়নের বিকৃতিটা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। মানে এইখানে 2 নিউক্লিয়াসের মাঝখানে, এখানে কিন্তু অ্যানায়নের নিউক্লিয়াস আছে, বাইরে নেগেটিভ চার্জ, যদিও আমি অ্যানায়ন বুঝাইতে পুরাটার মধ্যে এরকম নেগেটিভ দিছি। এই পুরা নিউক্লিয়াসের মাঝামাঝি জায়গায়, 2টা নিউক্লিয়াসের মাঝামাঝি জায়গায় এরকম ইলেকট্রন মেঘটা সরে আসবে। এই ব্যাপারটাকে আমরা পোলারাইজেশন বলতেছিলাম। তার মানে পোলারাইজেশন সবচেয়ে বেশি হবে এই অ্যালুমিনিয়াম 3+এর জন্য। তার মানে AlCl3 যৌগটা যদিও আয়নিক বন্ধনে আবদ্ধ, কিন্তু তার মধ্যে সমযোজী বৈশিষ্ট্য চলে আসছে। এই কারণে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিম্ন হয়ে গেছে। একই সাথে তার দ্রবণীয়তাটাও হ্রাস পাবে, একই সাথে তার বিদ্যুৎ পরিবাহিতাও কমে যাবে। মানে যত সমযোজী যৌগের বৈশিষ্ট্য ছিল সেগুলা তার মধ্যে চলে আসবে আয়নিক বৈশিষ্ট্যের তুলনায়। এবার সবাই বুঝছিস? আচ্ছা, ওকে, এবার আমরা আরো কিছু দেখি। এবার তো ক্যাটায়ন নিয়ে বললাম, এবার যদি অ্যানায়ন নিয়ে বলি। ধর দ্রাব্যতা নিয়ে বলতেছি, মানে ওই পোলার দ্রাবকে আয়নিক যৌগ দ্রবীভূত হয়, এটা আমরা জানতাম। তো পোলার দ্রবণে, পোলার দ্রাবকে দ্রবণীয়তা, মানে আমরা জানি যে আয়নিক যৌগগুলা পোলার দ্রাবকে দ্রবীভূত হইতো, NaCl পানিতে দ্রবীভূত হইতো। তো এখন আমাকে বললো এরকম উম, এই যে AgF, সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এরা সবাই আয়নিক যৌগ। ওকে, Ag+F-, Ag+Cl- এভাবে আসছে, ক্যাটায়ন অ্যানায়ন আছে। কিন্তু এখন এদের সবার দ্রবণীয়তা এক না, পোলার দ্রাবকে বা পানিতে এদের সবার দ্রবণীয়তা এক না। তো এখন আমাদের যদি বলা হয় যে এই যৌগগুলোর মধ্যে কোনটা বেশি পরিমাণে পানিতে দ্রবণীয় হবে, বা কোনটার দ্রাব্যতা বেশি হবে, বা দ্রাব্যতার ক্রম অনুসারে যদি আমাদের সাজাইতে বলে, তাহলে আবার দেখবো আমরা কোনটার আয়নিক বৈশিষ্ট্য বেশি, বা কোনটার মধ্যে কোনটার সমযোজী বৈশিষ্ট্য কম। যেভাবেই বলি একই কথা, আয়নিক বৈশিষ্ট্য বেশি হওয়া মানে সমযোজী বৈশিষ্ট্য কম হওয়া। তো আমরা ফাজানের নীতি অ্যাপ্লাই করি। ফাজানের নীতি যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এইখানে আবার ওই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ক্যাটায়ন কমন, সবগুলোর মধ্যে ক্যাটায়ন একই। সো আমরা এবার আর ক্যাটায়ন নিয়ে চিন্তা করতেছি না, আমরা এবার অ্যানায়ন নিয়ে চিন্তা করব। তাইলে আমাদের কাছে অ্যানায়ন আছে F-, Cl-, Br-, I-। তো এবার আর একটা ব্যাপার, চার্জও সবার সেম।
তাইলে আমাদের ওই যে ২ নাম্বার পয়েন্টে যে ছিল ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি হয়, ওই চার্জের পয়েন্টটাকেও আমরা এখানে তুলনায় আনতে পারব না। তার মানে কমন জিনিসগুলাকে আমরা তুলনা করতে পারতেছি না। ওগুলাকে বাদ দিয়ে দিচ্ছি। ১ম এ যেমন ক্যাটায়ন নিয়ে কিছুই বলতে পারতেছি না, ক্যাটায়নকে বাদ দিয়ে দিছি। অ্যানায়ন গুলাকে আলাদা করলাম। কিন্তু এই অ্যানায়ন গুলার মধ্যে আবার চার্জ সেম হয়ে গেছে। সো চার্জ নিয়েও আমি তুলনা করতে পারব না। আমার কাছে আরেকটা অপশন আছে। সেই অপশনটা হচ্ছে ওই ১ নাম্বারেই বলা ছিল যে অ্যানায়নের আকার যত বড় হয়, তাইলে আমার দেখতে হবে এই ৪ টার মধ্যে আকারের ক্রমটা কেমন। তো আমরা জানি যে পর্যায় সারণীতে এরা একই গ্রুপে এবং উপর থেকে নিচে নামলে আকার আস্তে, আস্তে বড় হয়। তার মানে এখানে I মাইনাস এটার আকার সবচেয়ে বড়। তারপরে হচ্ছে Br মাইনাস, তারপরে Cl মাইনাস, তারপরে হচ্ছে F মাইনাস। তাইলে অ্যানায়নের আকার যত বেশি হয়, তার বিকৃতি তত বেশি ঘটবে। তার মানে এই ৪ টা অ্যানায়নের মধ্যে যখন তাদের ওই আবার যদি আগেরবারের মতো আমি ইয়া করে দেখাই, চিত্র এঁকে দেখাই তুলনামূলক যে সবগুলোর মধ্যে Ag প্লাস সেম। আচ্ছা আমি এটা দিয়ে মাইনাস বুঝাচ্ছি। যদিও মাঝখানে নিউক্লিয়াস বাইরে মাইনাস চার্জ কিন্তু, বাট ব্যাপারটাকে আমি পুরাপুরি ভাবে দেখাচ্ছি। এটা হচ্ছে ধর ফ্লোরিন। ফ্লোরিনের আকার অনেক ছোট। তারপরে ক্লোরিন আরেকটু বড়। ব্রোমিন আরেকটু বড় করে আঁকলাম। আর আয়োডিন সবচেয়ে বড়। সরি এটা পজিটিভ। তো দেখা যাবে যে সবচেয়ে বেশি বিকৃতিটা তাহলে কোথায় ঘটবে? অ্যানায়নের আকার যত বড় হইছে, এইখানে ইলেকট্রন মেঘটা বেশি পরিমাণে ছড়ায় আসবে এই ২ নিউক্লিয়াসের মাঝখানে। ওকে? এইখানে বিকৃতিটা আরেকটু কম হবে। এখানে আরেকটু কম হবে। এরকম একটা অবস্থা। এখানে প্রায় বিকৃতি হবেই না বলতে গেলে। তার মানে এই যৌগটার বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য, এই আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি আসতেছে। তার মানে এই ক্ষেত্রে দ্রবণীয়তাটা কার বেশি হবে? এই ক্ষেত্রে দ্রবণীয়তাটা কার বেশি হবে? মানে ৪ টার মধ্যে AgF এর দ্রবণীয়তাটা সবচেয়ে বেশি হবে। তার মানে আমাদের যত বেশি সমযোজী বৈশিষ্ট্য আসবে, দ্রবণীয়তাটা তত কমতে থাকবে আস্তে, আস্তে পোলার দ্রাবকে। আচ্ছা। তো এই ক্ষেত্রে যেটা দেখা যায়, বাস্তবে যেটা হয়, AgF পানিতে দ্রবণীয় হয়, বাকিগুলা পানিতে প্রায় অদ্রবণীয়। ওকে? এই সিলভার ক্লোরাইড খুব অল্প পরিমাণে দ্রবণীয় হয়। এটা পুরাই অদ্রবণীয়। তাইলে আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে দ্রবণীয়। আর এটা একদম সামান্য দ্রবণীয়। খুবই অল্প পরিমাণে। বা পোলার দ্রাবকে আরকি। আর এই ২ টা প্রায় অদ্রবণীয়। এটুকু বুঝছিস সবাই? আচ্ছা, এবার আমরা হ্যাঁ, মাথা আস্তে, আস্তে ঠান্ডা হবে, সমস্যা নেই। ওই ১ম দিকে ওই কথাগুলা দেখে একটু হয়তো জটিল লাগতেছিল। আচ্ছা, এবার আরো কিছু পয়েন্ট দেখায় ফেলি। আমাদের ওই যে ৩ নাম্বারে যে ব্যাপারটা ছিল যে অ্যানায়নের আ সরি ক্যাটায়নের মধ্যে ওটা কি অ্যানায়ন লিখছিলাম না ক্যাটায়ন লিখছিলাম? একটু দেখ তো ৩ নাম্বার পোরশনটায়। ৩ নাম্বার পয়েন্টে ওকে ক্যাটায়ন, ক্যাটায়নই হবে আরকি। কোন একটা বইয়ে মেবি অ্যানায়ন লেখা আছে, ওটা ভুল আছে। ওটা একটু ঠিক করে নিস। কবির না হাজারি কারটায় যেন এটা ভুল লেখা আছে। আচ্ছা ঠিক আছে। তো এবার আসতেছি ওই যে ওই ডি আর এফ অরবিটাল থাকার ব্যাপারটা নিয়ে আসতেছি। ধর আমাকে বলা হইলো NaCl আর কপার ক্লোরাইড। ওকে? NaCl আর কপার ক্লোরাইড এই ২ টার মধ্যে কোন যৌগটা বেশি আয়নিক ধর্ম দেখাবে? তার মানে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে? এটা যদি জিজ্ঞেস করে আমাকে, তো এই ক্ষেত্রে আচ্ছা কপার ক্লোরাইড নরমালি ডাইমার আকারে থাকে। আচ্ছা আমি তো কপার ক্লোরাইডের জায়গায় আরেকটা উদাহরণ নিচ্ছি। KCl আর হচ্ছে AgCl, এই ২ টা নিলাম। এই ২ টার মধ্যে ২ টাই আয়নিক যৌগ, কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে? এটা যদি আমাকে আস্ক করে, তো আবার আমরা ওই ফাজানের নীতিতে চলে যাই। ১ম কথা হচ্ছে কমন আয়ন বাদ দিয়ে দিব। তাহলে কমন হচ্ছে Cl-, তো Cl- নিয়ে আমরা চিন্তা করব না। আমরা K+ আর Ag+ নিয়ে চিন্তা করব। এখন আবার এই ক্যাটায়নের মধ্যে ২ টারই চার্জ সমান। তার মানে চার্জ নিয়ে যে কথাগুলা বলা আছে পয়েন্টে, সেগুলা নিয়েও আমরা তুলনা করব না। তো এখন আমাদের আকার বাদ আছে। কিন্তু আমি পর্যাবৃত্ত ধর্মে যখন আকার পড়াচ্ছিলাম, তখনই বলছিলাম যে আমরা শুধুমাত্র একই পর্যায়ে বা একই গ্রুপে থাকলে
তখনই আকারের তুলনার ব্যাপারটা বলতে পারি। হুট করে যদি আমাকে পর্যায় সারণীর ২ টা ভিন্ন জায়গা থেকে ২ টা পরমাণু দিয়ে আকার জাজ করতে বলে, এটা আমি করতে পারব না বা এটা বলা সম্ভব না। তো এই পটাশিয়াম বা সিলভার এরা একই পর্যায়েও না, একই গ্রুপেও না। ওকে? তাইলে এই ক্ষেত্রে আমাদের যে রুলটা এপ্লাই করা লাগবে সেটা হচ্ছে ওই যে লাস্টের রুলটা। যে কোনটার মধ্যে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে লাস্টে ডি অরবিটাল বা এফ অরবিটাল আছে। আমরা যদি সিলভারের ইলেকট্রন বিন্যাসটা দেখি, একটু ওয়েট। সিলভারের ইলেকট্রন বিন্যাসে লাস্টে হচ্ছে লাস্টের টুক লিখতেছি আমি। সিলভার আর পটাশিয়াম দুইটার ইলেকট্রন বিন্যাস লিখতেছি। পটাশিয়াম হচ্ছে 19, তো 1s2 3s 2s2 এরকম, লাস্টে হচ্ছে 3s2 3p6 4s1, এটা হচ্ছে পটাশিয়ামের। আর সিলভারের হচ্ছে 47, এটা লাস্টে এরকম 4s2 4p6 4d10 5s1। ওকে, 5s1, এটা হচ্ছে সিলভারের লাস্ট ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে এবার দুইটারই ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা যখন ক্যাটায়ন করব, সিলভার প্লাস, এই পটাশিয়াম প্লাস আর হচ্ছে সিলভার প্লাস, তাহলে এই অবস্থা দাঁড়াচ্ছে। এর লাস্টে আসতেছে 3p6, এর লাস্টে আসতেছে 4d10। তাইলে এখন ফাজান বলছে এইটা যে যদি ক্যাটায়নের লাস্টে এরকম ডি বা এফ অরবিটাল থাকে সেই ক্ষেত্রে পোলারাইজেশনটা বেশি হয়। আমি ওর কথা মেনে নিলাম, কিন্তু কথা হচ্ছে কেন বেশি হয়। তো সেই রিজনে আসি যে কেন পটাশিয়াম সিএল মাইনাসের ইলেকট্রনগুলোকে তার দিকে বেশি টানবে না, কম টানবে, এজি প্লাস কেন তার দিকে বেশি টানবে। তো আমি এখানে একটু আঁকি। এই যে সিএল মাইনাস যেটা, এটার এটা হচ্ছে সিএল মাইনাস, এটাও সিএল মাইনাস, সেম আকৃতি কিন্তু। ওকে, তো এইবার ফাজানের ওই কথা তো সূত্র আকারে পড়লাম, যুক্তিটা কি, কেন ক্যাটায়নের লাস্টে ডি বা এফ থাকলে সে অ্যানায়নের ইলেকট্রন মেঘটাকে নিজের দিকে বেশি টানবে, এই যুক্তিতে আমরা একটু আসি। আমরা এই দুইটা ক্যাটায়নের মধ্যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কোন ক্যাটায়নটা পাইছে একটু বলতো। পটাশিয়ামটা পাইছে, সিলভার কিন্তু পায় নাই। নিষ্ক্রিয় গ্যাসের বাইরে গুলাতে ওই হিলিয়াম বাদে বাকি গুলাতে বাইরে S2p6 এরকম গঠন থাকে। তাইলে পটাশিয়ামটা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস পাইছে, আর আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাইলে তার ইলেকট্রনের প্রতি, ইলেকট্রন নেওয়া বা ইলেকট্রন ছাড়া এগুলোর প্রতি তার আসক্তি একদমই থাকে না। তাইলে এই পটাশিয়ামটার এই বাইরের যে ক্লোরিনের বাইরের যে ইলেকট্রনগুলো আছে এর প্রতি আসক্তি খুবই কম, সেইটাকে ওরকম টানবেই না। কিন্তু সিলভার প্লাস সে এখন পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস পায় নাই, তো সেই ক্ষেত্রে সে বেশি পরিমাণে টানবে এবং এই ক্ষেত্রে বিকৃতিটা বেশি হয়ে যাবে। বুঝিস না এরকম কেউ আছে? আরেকবার বলবো, আমাদের ক্যাটায়ন দুইটা ছিল, একটা অ্যানায়ন তো কমন, সেটাকে আমরা বাদ দিছি। ক্যাটায়ন যেহেতু দুইটা, এই দুইটার মধ্যে আমাদের ফাজানের নীতিতে কয়েকটা রুল ছিল। একটা ছিল ক্যাটায়নের আকার যত ছোট হবে, কিন্তু আকার দিয়ে এখানে তুলনা করতে পারতেছি না। কি জন্য? কারণ তারা একই গ্রুপেও নাই, একই পর্যায়েও নাই। পরেরটা ছিল চার্জ নিয়ে, ক্যাটায়নের চার্জ যত বেশি হবে দুইটার চার্জও সমান, তো এটা নিয়েও আমরা কোনো কথা বলতে পারতেছি না। এখন তুলনা করার আরেকটা ব্যাপার বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নের দুইটা ক্যাটায়নের যদি ইলেকট্রন বিন্যাস দেখি, একটা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে, আর একটা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস পায় নাই। যে ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের পেয়ে গেছে তার অবশ্যই ইলেকট্রনের প্রতি আকর্ষণ নাই, কারণ সে ওইটা স্থিতিশীল অবস্থা। সো এই পটাশিয়াম যেহেতু নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস পেয়ে গেছে, এই বাইরের যে অ্যানায়নের ইলেকট্রন মেঘটা তার প্রতি তার আকর্ষণটা কম থাকবে, ওটাকে সে কম টানবে। বাট সিলভার প্লাস সে তার তুলনায় বেশি টানবে, সো এইখানে ইলেকট্রনটা এই দিকে বেশি সরে আসবে, মানে পোলারাইজেশনটা বেশি ঘটবে। তাহলে এই ক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্য কার বেশি এই দুইটার মধ্যে? এজিসিএল এর সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে আমি দুইটার একটু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেটা সেটা একটু লিখে দেই। সিলভার ক্লোরাইডের ওই পটাশিয়াম ক্লোরাইডের হচ্ছে 776 ডিগ্রি সেলসিয়াস, আর সিলভার ক্লোরাইডের হচ্ছে
455°C। তো বুঝাই যাচ্ছে যে এইটার আয়নিক বৈশিষ্ট্যটা একটু কমে গেছে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়ে গেছে। তো কতভাবে কোশ্চেন আসবে আমি এগুলা বলতেছি আর কি। তো এভাবে কোশ্চেন আসতে পারে, সবগুলাই এরকম যৌগ দিয়ে বলবে কি যে নিচের কোনটার আয়নিক বৈশিষ্ট্য বেশি বা নিচের কোনটার সমযোজী বৈশিষ্ট্য বেশি, অথবা বলবে কোনটার দ্রবণীয়তা বেশি, কোনটা বেশি পরিমাণে বিদ্যুৎ পরিবহন করবে, এরকম এভাবে বলবে। আচ্ছা, আরো কিছু ব্যাপারে আসতেছি। ওকে, এই তো আর 2-3টা বলে শেষ করতেছি। ওয়েট, একটু কমন কমন গুলো আগে একটু বলতেছি। যৌগের স্থায়িত্ব, এই ক্ষেত্রেও এই পোলারাইজেশনের ভূমিকা আছে। স্থায়িত্ব, ধর আমাদের PbCl4, এই যৌগটা বাস্তবে অস্তিত্ব আছে, মানে লেড টেট্রাক্লোরাইড এটা পাওয়া যায়, বাট PbI4 কে প্রকৃতিতে পাওয়া যায় না। অথচ দুইটা একই মৌল এবং এরা একই গ্রুপের মৌল। সো PbCl4 যদি পাওয়া যায়, PbI4 ও পাওয়া যাওয়া উচিত ছিল, কিন্তু PbI4টা পাওয়া যায় না, PbI2 পাওয়া যায়। ওকে, তার মানে বোঝা যাচ্ছে কোনো কারণে এটা স্টেবল হইতে পারতেছে না। তো এখন আমরা রিজনটা একটু খুঁজে বের করি যে এখানে কোথায় ঝামেলাটা ঘটলো। তো আবারও আমাদের দুইটার মধ্যে যদি আমরা পোলারাইজেশন চিন্তা করি, তার মানে এইটার অস্তিত্বটা প্রকৃতিতে নাই, এইটাকে প্রকৃতিতে পাওয়া যায়। আর ক্লোরিনের ক্ষেত্রে এটাও পাওয়া যায়, ওটাও পাওয়া যায়, দুইটাই পাওয়া যায়, দুইটার অস্তিত্বই আছে। ওকে, তো এই ক্ষেত্রে কেন এটা পাওয়া যাচ্ছে না, এটাকে আমরা একটু জাজ করার চেষ্টা করি। আগে দেখি এই দুইটার মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে কোনটায় বেশি পোলারাইজেশন হচ্ছে। তাইলে যেহেতু Cl মাইনাস আর I মাইনাস এই দুইটা হচ্ছে দুইটার মধ্যে মানে ডিফারেন্ট আয়ন, এই দুইটা কমন, ওই দুইটা আমরা বাদ দিছি। তাহলে আমরা জানি এখানে যে I মাইনাসের আকৃতিটা Cl মাইনাসের চেয়ে বড়, I মাইনাস Cl মাইনাসের চেয়ে আকৃতিতে বড়। আর চার্জ যেহেতু সমান, চার্জ নিয়ে বলতেছি না, আকার নিয়ে বলতেছি, যেহেতু অ্যানায়নের আকার যত বড় হয় পোলারাইজেশন তত বেশি ঘটে। তার মানে এই যে এই Pb2+, সরি এখানে Pb4+ আকারে, Pb4+ এর চারপাশে যে চারটা অ্যানায়ন আছে, চারটা I মাইনাস আসে, একটু ধৈর্য ধর, চারটা I মাইনাস যে আছে, এই চারটা I মাইনাস, এইটার অ্যানায়নের বিকৃতিটা অনেক বেশি হবে Pb4+ এর ক্ষেত্রে ওই PbCl4 এর তুলনায়। ওকে, তার মানে এই অ্যানায়নের বিকৃতিটা অনেক বেশি হবে এই I মাইনাসের ক্ষেত্রে, এবং এতটাই বেশি হবে যে Pb4+ এতটাই বেশি ইলেকট্রনকে টানবে যে এক সময় এমন অবস্থা হবে যে আয়োডিন আর ওই ইলেকট্রনকে ধরে রাখার চেষ্টা করবে না, ওই দুইটা ইলেকট্রন ওকে দিয়েই দিবে। এই দুইটা আয়োডিন দুইটা ইলেকট্রন একে দিয়ে দিয়ে তারা নিজেরা I2 আকারে বেরোয় আসবে। তার মানে এখানে কি করবে, এই দুইটা ইলেকট্রন, দুইটা আয়োডিন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে I2 হয়ে যাবে। এর ফলে এই দুইটা আয়োডিনের ইলেকট্রন এই Pb নিয়ে Pb2+ হয়ে যাবে, এবং ওই যৌগটা PbI4 থেকে PbI2 তে কনভার্ট হয়ে যাবে। তার মানে PbI4টা স্টেবল থাকতে পারে না। এই বিকৃতি ঘটার কারণে এবং পোলারাইজেশন এত বেশি হচ্ছে যে সেই ক্ষেত্রে ইলেকট্রন দুইটা ওই Pb4+ নিয়ে নিয়ে তার নিজের কাছে নিয়ে নিজে 2+ হয়ে যাচ্ছে, আর ওই দুইটা I মাইনাস তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে I2 আকারে পরিবেশে চলে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে, আর PbI4 থেকে PbI2 তে কনভার্ট হয়ে যাচ্ছে। এই PbI4 সেটা PbI2 তে কনভার্ট হয়ে যাচ্ছে। একটু বুঝছিস? ওকে, কিন্তু PbCl4 এর ক্ষেত্রে বিকৃতিটা এত বেশি হচ্ছে না, সো এটা স্টেবল থাকতেছে, PbCl4 থাকতেছে। আচ্ছা, তাহলে এইটা কি কারণে ঘটলো? এই পোলারাইজেশনের কারণে ঘটলো। ওকে, এরকম আরেকটা বলতেছি, সেটা হচ্ছে কিছু যৌগের কালার, যৌগের বর্ণের তীব্রতা, আর একটা পয়েন্ট বাদ আছে,
আশা করি মাথা যথেষ্ট গরম হয়ে গেছে। যৌগের বর্ণ। হ্যাঁ, পারবি, সমস্যা নেই। ওকে, যৌগের বর্ণ। ধর আমরা প্রায়ই আমরা বিভিন্ন বিক্রিয়ায় পড়ছি যে AgCl এর সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। AgCl এর কালারটা সাদা হয়। আর যদি আমরা এখানে AgI বলি, সিলভার আয়োডাইড, এটার কালারটা হয় হলুদ। তাইলে বোঝা যাচ্ছে যে ওর কালারটা এত উজ্জ্বল হইলো, ওর কালারটা এত হালকা হইলো কেন, বা তার ব্রাইটনেস এত বেশি হইলো, তার ব্রাইটনেস এত কম হইলো কেন। তো এইটার জন্য পোলারাইজেশনটা দায়ী। কি ব্যাপারটা ঘটতেছে, আমরা জানি কি ওই ইলেকট্রন আলো শোষণ করে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, এরকম ব্যাপারটা হয়। তো সিলভার আয়োডাইড যখন থাকে, এই যে সিলভার, এটা হচ্ছে সিলভার আয়ন, আর এটা হচ্ছে ধর আয়োডিনের জন্য বড় করে আঁকলাম, এটা হচ্ছে আয়োডিন। এটা কিন্তু আয়োডিনের নিউক্লিয়াস, বাইরে মাইনাস, আমি বারবার ওইটাকে একবারে দেখাচ্ছি, তো বুঝে নিস তোরা। এটা হচ্ছে আয়োডিন, আই মাইনাস, আর এইটা হচ্ছে Cl মাইনাস। তো এখন এই দুইটার মধ্যেই, তাহলে এরা যখন আমাদের মুক্ত অবস্থায় থাকবে আর কি, মানে পরিবেশে যখন থাকবে, তার মানে এদের উপরে আলো পড়বে। তো এদের উপরে যখন আলো পড়বে, যেহেতু এই যে পোলারাইজেশন ব্যাপারটা আছে, মানে ইলেকট্রন মুভমেন্ট, তার মানে আলো পড়লে ইলেকট্রনের মুভমেন্ট গুলা আরো ইজি হবে। ওকে, তো যখন এই দুইটা যৌগের উপরে, এই দুইটা যৌগের মধ্যেই তো পোলারাইজেশন ঘটে, যখন ওই যে দৃশ্যমান আলো এর উপরে পড়বে, মানে ওই সূর্যের 7টা আলো, যে আই মিন সূর্যের যে 7টা আলো আমরা দেখতে পারি বেনিয়া সহগুলা, সেই আলোগুলার দৃশ্যমান আলো, সেটা যখন এখানে এসে পড়বে, সে সহজেই দৃশ্যমান আলোটাকে শোষণ করে, কিছু পর্শন শোষণ করে, সব না, দৃশ্যমান আলোর কিছু অংশ শোষণ করে তার সহজেই এই অ্যানায়নের বিকৃতিটা ঘটবে। ওকে, আই মিন কম শক্তির আলো হইলেও চলবে, দৃশ্যমান আলোর শক্তি কিন্তু কম, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ওকে, তাইলে সহজেই বিকৃতি ঘটবে কারণ অ্যানায়নের আকার বড়। ওকে, তাইলে যেটুকু আলো শোষণ করলো, সে তো ওই 7টা আলোর সবগুলা নিবে না, 7টা আলোর কিছু অংশ শোষণ করবে, বাকিগুলা বিকিরণ করে দিবে। বাকি আলোগুলা যেটা আমাদের চোখে এসে পড়বে, মানে ওই 7টা আলোর থেকে যেটুকু শোষণ করে বাকি যে আলোগুলা সে সরায় ফেলে আমাদের চোখে পাঠাই দিচ্ছে, আমরা ওই যৌগটাকে তখন এই কালার দেখব। যেমন আমরা গাছের পাতাকে সবুজ দেখি কেন, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এরকম, যে যখন সূর্যের আলো এসে পড়ে, সে সবুজ বাদে বাকি সবগুলো আলোকে শোষণ করত, সবুজটা ফিরাই দিত, তখন আমরা এই কালারটা দেখতাম। তো একই অবস্থা, দৃশ্যমান আলো যখন এর উপরে পড়ে, তখন তার যেহেতু পোলারাইজেশনটা সহজে ঘটে, সেই দৃশ্যমান আলোর শক্তি কিন্তু কম, শক্তি কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। কারণ এই যে আলোর শক্তির সূত্রটা এরকম ছিল, E=hf অথবা AC/λ, মানে কম্পাঙ্ক বেশি হলে শক্তি বেশি হয়, ল্যামডা যত কম হয় শক্তি তত বেশি হয়। তো আহ, দৃশ্যমান আলোর শক্তি, এই তরঙ্গ দৈর্ঘ্য 400 থেকে 800 ন্যানোমিটার, মানে তরঙ্গ দৈর্ঘ্য যথেষ্ট বড়, তাদের শক্তি কম। তো অল্প শক্তির আলোতেই তার পোলারাইজেশন সম্ভব হয়। সো দৃশ্যমান আলো বিকিরণ সে শোষণ করে এবং সেটার কিছু অংশ সে রিফ্লেক্ট করে, সেই রিফ্লেক্ট গুলো আমাদের চোখে আসলে আমরা এটার কালার দেখি। ওকে, এটাকে হলুদ কালার দেখতেছি। কিন্তু সিলভার ক্লোরাইডে এই অ্যানায়নের আকৃতি যেহেতু ছোট, তার পোলারাইজেশনটা কঠিন, ওই দৃশ্যমান আলোর স্বল্প শক্তি দিয়ে তার পোলারাইজেশন ঘটা সম্ভব না। তো সে ওই দৃশ্যমান আলোটাকে সে শোষণ করে না, সো যেটা শোষণ বিকিরণ করতেছে না, সো সাদা আলো এসে পড়লে, এর উপরে সাদা আলো এসে পড়লে 7টা আলোই আবার রিফ্লেক্ট করে। তো 7টা আলো রিফ্লেক্ট করা মানে কি, 7টা আলো সবগুলা যদি একসাথে আমাদের চোখে চলে আসে, আমরা আমরা জানি সাদা আলোর মধ্যেই 7টা আলো আছে, তাহলে আমরা এইটার কোনো কালার দেখবো না। ওকে, তো এটাকে সাদাই দেখবো। সবাই কি বুঝতে পারছিস? ওকে, তার মানে এইখানেও পোলারাইজেশনের ব্যাপারটা কাজ করতেছে। ওকে, লাস্ট পয়েন্ট দিয়ে শেষ করব। হ্যাঁ, তোরা আমার পিটানো শুরু করবি, ওয়েট। এটা হচ্ছে, আমরা ধাতব, এটা খুব বেশি আসে পরীক্ষায়, ধাতব কার্বনেটের স্থায়িত্ব। ধাতব কার্বনেটের স্থায়িত্ব। ধর আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট, আমরা ওই ছোটবেলা থেকে এই বিক্রিয়া দেখে আসছি, আচ্ছা সবগুলো লিখছি, বেরিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট,
ক্যালসিয়াম কার্বনেট এগুলাকে তাপ দিলে এগুলা ভেঙে যায়। আমরা 9-10 এই বিক্রিয়াগুলো খুব কমন ছিল। চুনা পাথরকে তাপ দিয়ে CO2 উৎপন্ন করা এগুলা খুব কমন বিক্রিয়া ছিল। এগুলা এরকম ভেঙে যায়। তো একেকজনের ক্ষেত্রে একেক রকম তাপ লাগে। তো কার ক্ষেত্রে তাপটা বেশি লাগবে সেটা যদি আমরা বের করতে চাই বা কে সহজে ভেঙে যাবে এগুলা যদি বের করতে চাই, তাইলে এই ক্ষেত্রে আমাদের পোলারাইজেশনের ব্যাপারটা চলে আসবে। এইখানে কার্বনেট আয়নটা কমন, সো আমাদের চিন্তা করা লাগবে কাকে নিয়ে? এই 3টা ক্যাটায়ন নিয়ে। তো আমি আঁকতেছি। একটা হচ্ছে বেরিয়াম 2, আচ্ছা আমি শুধু ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম 2+টা, আচ্ছা বেরিয়াম 2+ থাকলো। বেরিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+। এই 3টার সাথে যে কার্বনেট আয়নের ছবিটা আমি এই পাশে আঁকতেছি। কার্বনেট আয়ন তো CO3, দেখতে অনেকটা এরকম। এইখানে CO3 2- তো কার্বনেট আয়ন। এই যে একটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড থাকে, একটা অক্সিজেন মাইনাস আর একটা অক্সিজেন মাইনাস, এই যে CO3 3টা অক্সিজেন আর 2টা অক্সিজেন মাইনাস হয়ে আছে, এই জন্য CO3 2- এরকম করে থাকে কার্বনেট আয়নটা। তাহলে এখানে 3টার সাথে এরকম কার্বনেট আয়ন আছে। ওকে, তো এখন এই 3টাই তার মানে এই কার্বনেট আয়নের যে চারপাশ দিয়ে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এই যে এখানে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে আর কি, মানে এই অক্সিজেনের উপরে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতেছে। ওকে, এই কার্বনেট আয়নের ওই অক্সিজেনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানতেছে। কে বেশি টানবে? বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। যেহেতু ক্যাটায়নের চার্জ সবার সেম, আমাদের তার মানে আকার দেখতে হবে। আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে নামলে আকার আস্তে আস্তে বাড়তে থাকে। তার মানে এখানে আকার সবচেয়ে ছোট হচ্ছে বেরিয়াম 2+-এর, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+। তার মানে হচ্ছে আকার সবচেয়ে ছোট বেরিয়াম 2+, তার মানে তার ক্ষেত্রে ওই বিকৃতিটা সে বেশি ঘটাইতে পারবে, মানে ইলেকট্রনকে সে বেশি টানবে। ইলেকট্রনকে বেশি টানলে তখন যে অবস্থা হবে, এই অক্সিজেন কি করবে, আর কার্বনের সাথে না থেকে ওর দিকে বেশি টান খেয়ে ওর সাথে চলে আসবে, আর তখন এই অক্সিজেন এই ইলেকট্রনটা এখানে দিয়ে CO2 বানায় ফেলবে, এটাকে CO2 বানায় ফেলবে। মানে এইটুকু অংশ তখন সি ডাবল বন্ড, এই যে এখানে একটা, এই ইলেকট্রনটা এখানে এসে বন্ড CO2 বানায় ফেলবে। তার মানে এই ব্যাপারটা কিভাবে ঘটতেছে? যখন আমরা তাপ দিচ্ছি পোলারাইজেশনটা বেশি হচ্ছে, ওই ইলেকট্রনটা এই পাশে সরে এসে বেরিয়াম অক্সিজেনটাকে নিয়ে চলে যাচ্ছে, বেরিয়াম অক্সাইড আকারে হয়ে যাচ্ছে, আর CO2টা বের হয়ে যাচ্ছে। তো কার ক্ষেত্রে এটা দ্রুত ঘটবে? কে বেশি বিকৃতি ঘটাইতে পারবে এই 3টার মধ্যে? যেহেতু বেরিলিয়াম 2+-এর আকার সবচেয়ে ছোট, আর আমরা জানি ক্যাটায়নের আকার যত ছোট হয় সে তত বেশি বিকৃতি ঘটাইতে পারে বা পোলারাইজেশন তত বেশি হয়। তার মানে এই 3টার মধ্যে বেরিলিয়ামের পোলারাইজেশন, বেরিলিয়াম কার্বনেটের আর পোলারাইজেশনটা সবচেয়ে বেশি হবে। তার মানে এইটা সবচেয়ে কম তাপে ভেঙে যাবে, এটার ক্ষেত্রে আরেকটু বেশি তাপ লাগবে, ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে আরেকটু বেশি তাপ লাগবে। তো আমি যদি তাপগুলো একটু লিখি, বেরিয়াম কার্বনেটের ক্ষেত্রে 100°C দিলেই ভেঙে যায়। ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে 350 তাপ লাগে, 350°C দিলে ভাঙে। ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে সেটা প্রায় 547°C এরকম দরকার হয়। ওকে, তার মানে এই যে বিভিন্ন এই গ্রুপ 2 এর মৌলগুলার যে কার্বনেট গুলা আছে, বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে স্ট্রনশিয়াম কার্বনেট, তারপরে হচ্ছে বেরিয়াম কার্বনেট, এই সবগুলা কার্বনেটের ক্ষেত্রে যার পোলারাইজেশন যত বেশি হবে সেইটা কম তাপে তত তাড়াতাড়ি ভেঙে যাবে। তো আজকে আমি এই পর্যন্তই রাখতেছি। তাইলে আমরা 2টা বৈশিষ্ট্য পড়লাম, তোরা আরেকবার অবশ্যই লেকচারটা পুরাটা দেখবি। একটা ছিল হচ্ছে ওই আহ, ওই আয়নিক যৌগে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে সমযোজী যৌগ আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। এখন 2টা মিনিট টাইম নিব, খালি ওই ভিডিওটা দেখাবো, 2 মিনিটও লাগবে না, একটু ওয়েট। ওকে, এই নরমাল অবস্থায় একটা ক্যাটায়ন আর অ্যানায়ন এরকম, এই যে ক্যাটায়নের চারপাশে ইলেকট্রন, এই অ্যানায়নের চারপাশে ইলেকট্রন, এর একটা ডিসটেন্স মেনটেন করে থাকে। ওকে, তার একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে থাকে। তো কখনো কখনো এরকম হইতে পারে যে এই ক্যাটায়নের আকর্ষণে ওই ইলেকট্রনগুলা এই 2টা নিউক্লিয়াসের মাঝখানে এখন দেখ মাঝখানে কোনো ইলেকট্রন নাই, বা মাঝখানে ইলেকট্রন মেঘের ডেনসিটি খুব কম, তো কোনো কারণে যদি এটা একদিকে শিফট করে আসে তখন এটাকে আমরা পোলারাইজেশন বলবো।
এরকম হয়ে আসবে। ওকে? ইলেকট্রনগুলো এইদিকে একটু সরে আসবে। এইদিকে সরে মুভ করা শুরু করবে। এরকম অবস্থা হইলে তখন আমরা এটাকে পোলারাইজেশন বলতেছি। তো এগুলা কিসের উপর নির্ভর করে এগুলা তো বললাম। এই যেমন ধর লিথিয়াম আর আ লিথিয়াম প্লাস আর Cl মাইনাস আর Na প্লাস আর Cl মাইনাস এর মধ্যে এই ব্যাপারটা দেখানো হইছে। এই ক্ষেত্রে বেশি সরে আসছে ইসের তুলনায়। বিকৃতিটা বেশি হইছে লিথিয়ামের ক্ষেত্রে। কারণ লিথিয়ামের আকারটা তুলনামূলক ছোট সোডিয়াম প্লাস এর তুলনায়। সো ক্যাটায়নের আকার যত ছোট হবে পোলারাইজেশন তত বেশি হবে। তো এটা সমযোজী বৈশিষ্ট্যটা বেশি। এরকম এটা NaCl আর Na এর মধ্যে মানে আয়োডাইডের মধ্যে দেখানো হইছে। তাইলে এই ক্ষেত্রে বিকৃতিটা বেশি হবে। এই যে এই সাইডে ক্লোরিনের মোটামুটি এই সাইড দিয়ে ইলেকট্রন আছে। আই মিন মোটামুটি সুষম। এই ক্ষেত্রে বিকৃতিটা অনেক বেশি হয়ে আসছে। এইদিকে প্রায় ইলেকট্রন নাই। বেশিরভাগ ইলেকট্রন এইদিকে সরে আসছে। তো অ্যানায়নের আকার যত বড় হয়, এই ইলেকট্রন এইদিকে সরে আসার পসিবিলিটিটা বা বিকৃতি ঘটাটা তত বাড়ে। ওকে? এই হচ্ছে আমাদের মোটামুটি। তো সবাই ভালো থাকিস। আল্লাহ হাফেজ। টাটা। ওয়ালাইকুম আসসালাম।